হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ চন্দ্র অ্যান্ড ওয়েলকাম টু অরিজিৎ বায়োলজি ক্লাসেস। আমরা এই সিরিজে মাধ্যমিকের ফুল সিলেবাস মানে লাইফ সায়েন্সের ফুল সিলেবাস কমপ্লিট করব, যেখানে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট পয়েন্টস মানে সিলেবাস কমপ্লিট করতে করতে বিভিন্ন টপিকস পড়াতে পড়াতে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকসগুলো তুলে ধরবো, যেগুলো কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং ফুল সিলেবাস কমপ্লিট হওয়ার পর আলাদা করে ওই টপিকসগুলোকেই নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা বিভিন্ন টপিকসগুলো যেগুলো থেকে মাধ্যমিকে রিপিটেডলি কোশ্চেন আসে প্রতি বছর, ওই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, এরকম কিছু টপিকস আমরা আলোচনা করব। এর আগেও আমরা অলরেডি 3টে টপিক আলোচনা করে ফেলেছি, এটা আমাদের ফোর্থ ভিডিও বা ফোর্থ টপিক। তো যেখানে আমরা হরমোনের মানে বিশেষ কিছু হরমোন তাদের নিয়ে ডিটেলসে পড়বো, ঠিক আছে? তো যারা এখন ওই ভিডিওগুলো দেখোনি বা ওই ক্লাসগুলো এখন যারা করোনি, তারা ওই ক্লাসগুলো করে নাও, তারপরে তোমরা এই ভিডিওটা দেখতে পারবে বা বুঝতে পারবে। আচ্ছা, তো আগের দিন অবধি যেটা করেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন পিটুইটারি হরমোন বা পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন যে হরমোনগুলো বেরোচ্ছে, সেই হরমোনগুলো নিয়ে পড়েছিলাম যে অগ্র পিটুইটারি থেকে কী কী হরমোন রিলিজ হচ্ছে এবং পশ্চাৎ পিটুইটারি থেকে কী কী হরমোন রিলিজ হচ্ছে। আজকে আমরা পড়বো পার্টিকুলার কিছু হরমোন নিয়ে এবং তাদের ডিটেলস নিয়ে, বা তাদের ডিটেলস নিয়ে মানে ডিটেলসে আমরা পড়বো আর কি, ঠিক আছে? ফার্স্ট আসছি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কি দেখো, গ্রীবাদেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত, ঠিক আছে? নিঃসৃত হরমোন কি এখান থেকে থাইরক্সিন, থাইরয়েড গ্রন্থি থেকে কি রিলিজ হয়? থাইরক্সিন রিলিজ হয়। থাইরক্সিনের ভূমিকা কি? এক, বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ, ঠিক আছে? আমাদের বডিতে যে বিপাকীয় কার্য বা মেটাবলিজম, এই মেটাবলিজমকে কন্ট্রোল করে কিভাবে? ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে, অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, যকৃতে ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে। তো এইগুলো হচ্ছে মেন কাজ, যেগুলো রিলেটেড টু মেটাবলিজম, মেটাবলিজমের সঙ্গে রিলেটেড বা মেটাবলিজমের সঙ্গে সম্পর্ক যাদের আছে আর কি, সেই সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করছে কে? থাইরক্সিন। এছাড়াও মৌল বিপাকীয় হার বা বিএমআরকে কন্ট্রোল করে, ঠিক আছে? বিএমআরকে বাড়াতে বা কমাতে সাহায্য করে। লোহিত কণিকার ক্রম পরিণতিতেও সাহায্য করে এবং হৃদস্পন্দন বৃদ্ধিতেও কিন্তু থাইরক্সিন হরমোন সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ক্যালোরিজেনিক হরমোন। যে সমস্ত হরমোন কোষীয় বিপাক হার বৃদ্ধি করে এবং অধিক তাপ বা ক্যালোরি উৎপাদনে সাহায্য করে, তাদের ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এর ফলে জীবদেহে অক্সিজেন গ্রহণের মাত্রা ও বিএমআর এর মান বৃদ্ধি পায়। উদাহরণ থাইরক্সিন। এছাড়াও টেস্টোস্টেরন, অ্যাড্রিনালিন প্রভৃতি হরমোনও বিএমআর এর মান বৃদ্ধিতে সাহায্য করে। সবাই সাহায্য করছে, বাট মেনলি যে কাজ করছে সেটা হচ্ছে থাইরক্সিন। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, দেখে নাও। এলএইচ এবং আইসিএসএ, যেটা আগের দিন আমরা পড়লাম, আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে প্রকৃতপক্ষে একই হরমোনের ভিন্ন নাম, ঠিক আছে? এলএইচ স্ত্রী দেহে কাজ করছে, আইসিএসএইচ পুরুষ দেহে কাজ করছে, ঠিক আছে? একই হরমোন, দুটো একই নাম, মানে একই কাজ বা একই টাইপের হরমোন, কিন্তু পুরুষদের ক্ষেত্রে আলাদা নাম রয়েছে এবং স্ত্রীর ক্ষেত্রে আলাদা নাম রয়েছে, এইটুকুই যা। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ছাড়াও T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন এবং ক্যালসিটোনিন ক্ষরিত হয়, ঠিক আছে? থাইরক্সিনটা মনে রাখবে T4, ঠিক আছে? থাইরক্সিন মনে রাখবে T4। এখানে লেখা যাচ্ছে না ঠিক করে, এক সেকেন্ড। হ্যাঁ, থাইরক্সিন হচ্ছে T4 আর ট্রাই আয়োডোথাইরোনিন হচ্ছে T3। এছাড়াও ক্যালসিটোনিন ক্ষরিত হয়, ঠিক আছে? কোথা থেকে? থাইরয়েড গ্রন্থি থেকে। এবার আসছি আমরা অগ্নাশয় অন্তঃক্ষরা কোষ। দেখো, একদম ডাইরেক্ট চলে আসছি। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে অবস্থিত কোষ ও তাদের নিঃসৃত হরমোনগুলি। দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং তার থেকে মানে তাদের মধ্যে বিভিন্ন কোষ এবং তাদের থেকে নিঃসৃত হরমোনগুলি। দেখো, ফার্স্ট আসছি আমরা বিটা কোষ। মনে রাখবে এই মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে বা মানে অগ্নাশয়ে, ঠিক আছে, বিভিন্ন রকমের কোষ রয়েছে, ঠিক আছে? দেখো, অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি, কারণ এই গ্রন্থিতে বহিঃক্ষরা কোষ ও অন্তঃক্ষরা কোষ মানে দিয়ে গঠিত, ঠিক আছে? তো এই অগ্নাশয় বা যেটা আমাদের প্যানক্রিয়া যেটাকে বলা হচ্ছে না, এই প্যানক্রিয়া বা অগ্নাশয়ে বিভিন্ন রকম কোষ রয়েছে এবং তাদের থেকে বিভিন্ন রকমের হরমোন রিলিজ হচ্ছে। যেমন ধরো বিটা কোষ, এখান থেকে ইনসুলিন তৈরি হয় বা ইনসুলিন রিলিজ হয়। আলফা কোষ গ্লুকাগন তৈরি হয়। ডেল্টা কোষ
সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরিত হয়। পিপি কোষ, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে। ঠিক আছে, তো এই যে সমস্ত নামগুলো দেখলাম বা যে সমস্ত কোষের নামগুলো দেখলাম, সেগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমের হরমোন তৈরি করছে। এই হরমোনগুলো বডিতে বিভিন্ন রকমের কাজ করছে। ঠিক আছে, তো ওই জন্য এটা মনে রাখতে হবে যে কোন কোষ, মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বা প্যানক্রিয়ার কোন কোষ কি হরমোন রিলিজ করছে। ঠিক আছে, নেক্সট দেখো এবার ইনসুলিনের ভূমিকা। ইনসুলিন এক প্রকার অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ঠিক আছে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন কি? ইনসুলিন প্রতিটি দেহকোষে গ্লুকোজের গ্রহণের হার বৃদ্ধির মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এই হরমোনের গুরুত্বপূর্ণ কাজগুলি কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ, প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ, ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ। একটু দেখবে, ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে এবং পেশি কোষে গ্লুকোজ বিশ্লেষণের হার বাড়ায় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে সাহায্য করে। এছাড়া যকৃতে পেশি কোষে গ্লাইকোজেনোসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুত বন্ধ করে। সোজা কথায় বলতে গেলে এ বডিতে বা আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা কন্ট্রোল করে। ইনসুলিনের পরিমাণ যদি বাড়ে তাহলে গ্লুকোজের পরিমাণ কমবে। কেন কমবে? কারণ ইনসুলিন কি করছে, ও গ্লুকোজকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড হতে সাহায্য করছে, ও গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করতে সাহায্য করছে এবং গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করাকেও বাধা দিচ্ছে। ইন শর্ট, ও বডিতে গ্লুকোজের পরিমাণটা কন্ট্রোল করছে। ঠিক আছে, আচ্ছা, প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ। যকৃতে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। ইনসুলিন এই প্রক্রিয়ায় প্রতিবন্ধক রূপে কাজ করে, ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে না। ঠিক আছে, এখানেও কিন্তু ও আলটিমেটলি শর্করা বা সুগারকেই কন্ট্রোল করছে। ঠিক আছে, ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ। ইনসুলিন মেদকলায় গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে। ঠিক আছে, মেদ কলা বা যেটাকে অ্যাডিপোজ টিস্যু বলা হয়, সেই সমস্ত যে কলাগুলো রয়েছে সেখানে গ্লুকোজ থেকে ফ্যাট তৈরি করতে সাহায্য করে। দেহে ফ্যাটের জারণ বৃদ্ধি হলে রক্তে কিটোন বডিস নামক রেচন পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়, যা যকৃতের পক্ষে ক্ষতিকর। ঠিক আছে, কিটোন। ইনসুলিন আবার ফ্যাটের জারণ ক্রিয়ার বাধা সৃষ্টি করে এবং কিটোন বডি প্রস্তুতি বন্ধ রাখে। ইনসুলিন কিটোন বডি প্রস্তুতিতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য একে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয়। ইনসুলিন কম ক্ষরিত হলে রক্তে শর্করা পরিমাণ বৃদ্ধি পায়, ফলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ঠিক আছে, তো এটা মনে রাখবে যে ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হচ্ছে। কেন? কারণ এই কিটোন বডি সৃষ্টিতে বাধা দিচ্ছে, কিটোন বডি প্রস্তুতিতে বাধা দিচ্ছে, তার জন্য একে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হচ্ছে। ঠিক আছে, এই ছোট ছোট পয়েন্টসগুলো বা ছোট ছোট ফ্যাক্টসগুলো কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেন। ঠিক আছে, একদম শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে বা 2 মার্কসের মধ্যেও আসতে পারে, বাট আসতে পারে। ঠিক আছে, ইনসুলিনের প্রধান কাজ আমি আগেও একটা ক্লাসে বলেছিলাম যে অনেক সময় আমরা এই যে এখানে হলুদ বক্সে জেনে রাখো বা যে স্পেশাল পয়েন্টসগুলো দেওয়া থাকে, আমরা কিন্তু ওগুলো অ্যাভয়েড করে যাই। অনেক সময় কোশ্চেন ওখান থেকেই দিয়ে দেয়। ঠিক আছে, তাই এই জায়গাগুলো অ্যাভয়েড করানোর চেষ্টা করবে ভালো করে দেখার। কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে, কোষে গ্লুকোজের প্রবেশ বৃদ্ধি করে। রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে। রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে দেয় না। যকৃতের নিওগ্লুকোজেনোসিস প্রক্রিয়ায় অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদন বাধা সৃষ্টি করে। ঠিক আছে, মানে অশর্করা যেগুলো রয়েছে সেখান থেকে যাতে কোনোভাবে গ্লুকোজ তৈরি না হয়ে যায় সেই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখছে। যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করছে। ঠিক আছে, যেহেতু কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করছে, এর জন্য ইনসুলিনের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে, মানে আরেকটা নাম বলতে তাকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল ইনসুলিনের ব্যাপার। নেক্সট দেখো গ্লুকাগন। গ্লুকাগন এখনই বললাম, ইনসুলিন তৈরি হচ্ছে বিটা কোষ থেকে, আলফা কোষ থেকে তৈরি হবে গ্লুকাগন। রক্তে শর্করা নিয়ন্ত্রণে গ্লুকাগন ইনসুলিনের বিপরীত কাজ করে। রক্তে শর্করা পরিমাণ হ্রাস পেলে
গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেনকে ভেঙে ও গ্লুকোজ তৈরি করবে। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে বিশ্লিষ্ট করে। যে গ্লাইকোজেন রয়েছে তাকে ভেঙেও গ্লুকোজ করে দেবে এবং রক্তে সরবরাহ করে। গ্লুকাগন যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় ফ্যাট ও প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করে। এটি হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণের উদাহরণ। ঠিক আছে, একটা দেখবে ব্যাপারটা হচ্ছে, দেখবে ইনসুলিন একরকম কাজ করছে, গ্লুকাগন তার ঠিক অপোজিট কাজ করছে। এমন নয় যে এদের মধ্যে কেউ আমার শরীরের জন্য ক্ষতিকর, এমনটা কিন্তু নয়। শরীরের যখন যেটা প্রয়োজন তখন কিন্তু সেই কাজটা হচ্ছে, এবং সেই কাজটা হতে নির্দিষ্ট কোনো একটা হরমোন হেল্প করছে। যখন বডিতে গ্লুকোজের দরকার নেই, গ্লুকোজ কী করছে, জমা থেকে যাচ্ছে, গ্লুকোজ অন্য কিছুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জিনিসটাতে হেল্প করছে হচ্ছে ইনসুলিন। আর যখন আমাদের গ্লুকোজের দরকার, বডিতে গ্লুকোজের ঘাটতি হয়েছে, তখন গ্লুকাগন কাজ করছে ও গ্লাইকোজেনোলাইসিস করে গ্লাইকোজেন থেকে তৈরি করছে বা অন্য কোনো পদার্থ থেকে গ্লুকোজ তৈরি করছে। এমনটা নয় যে কেউ শরীরে ক্ষতি করছে, ওরা কিন্তু নিজেদের মতো কাজ করছে শরীরের উপর নির্ভর করে। কিন্তু যদি দেখা গেল ইনসুলিনের পরিমাণ কমে গেল, ইনসুলিনের পরিমাণ কমে যাওয়ার ফলে কি হতে পারে, আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হবে না বা গ্লুকোজ অন্যান্য কোনো পদার্থতে রূপান্তরিত হবে না, তো বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। যখনই বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, আমাদের একটা রোগ হয়, যেটা এখনই বললাম, সেটা হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, ওকে, নেক্সট। ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে এবং গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। ঠিক আছে, গ্লুকাগন হলো কিটোজেনিক হরমোন। এখনই বললাম ইনসুলিনটা অ্যান্টিকিটোজেনিক, তো গ্লুকাগন তার উল্টো কাজ করছে। এইটা হচ্ছে তাই একে বলা হয় কিটোজেনিক হরমোন। ঠিক আছে, আর এই দুই রকম হরমোনের কাজ রয়েছে না, এটি হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ। মানে দু রকম হরমোন আমরা কী করছে, আলাদা আলাদা রকম নিয়ন্ত্রণ করছে। এ গ্লুকোজের পরিমাণ কমাচ্ছে, তো এই গ্লুকোজের পরিমাণ বাড়াচ্ছে। তো যেহেতু দুই রকমের কন্ট্রোল রয়েছে, এটা হচ্ছে দ্বৈত নিয়ন্ত্রণ। ঠিক আছে, তো ইনসুলিন এবং গ্লুকাগন এটা কিন্তু একটা দ্বৈত নিয়ন্ত্রণেরও উদাহরণ। ঠিক আছে, নেক্সট আসছি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তাহলে একটা পেলাম থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে পেলাম প্যানক্রিয়া, তারপরে আসছি আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। দেখো, এই গ্রন্থি দুটি স্তর দিয়ে গঠিত, বাইরেরটা হচ্ছে কর্টেক্স, ভেতরটা হচ্ছে মেডেলা। ঠিক আছে, অবস্থান কি, অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে অবস্থিত, এই কারণে একে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়। পরীক্ষাতে আসতেও পারে সুপ্রারেনাল গ্রন্থি কোনটি বা সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলা হয়, পরীক্ষা কিন্তু আসতে পারে। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবে যে কোন হরমোন, মানে কোনো গ্রন্থিকে যদি এক্সট্রা কোনো নামে চেনা হয় বা এক্সট্রা কোনোভাবে তাকে আমি চিনছি, যেমন কিটোজেনিক হরমোন, নন কিটোজেনিক হরমোন বা যেটা আমরা একটু আগে পড়লাম, মানে এই জিনিসটা অ্যান্টি কিটোজেনিক হরমোন। ঠিক আছে, তো এই জিনিসটা কোনো হরমোনকে যদি স্পেশাল কোনো নামে চেনা হয়, তো যে কোনো নাম হতে পারে, তো যদি তাকে চেনা হয় সে মানে কোনো স্পেশাল নামে, সেটাও কিন্তু মনে রাখার চেষ্টা করবে। অনেক সময় কিন্তু সেই নামটা দিয়েই কোশ্চেন চলে আসতে পারে। যেমন সুপ্রারেনাল গ্রন্থি কোনটি তোমরা জানো না পরীক্ষার হলে, অথচ তোমরা অ্যাড্রিনাল গ্রন্থি পুরোটাই জানো, কিন্তু তাকে যে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয় সেটা জানো না। ব্যাস, হয়ে গেল, পরীক্ষার হলে বসে থাকতে হবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু অ্যাভয়েড করে যাবে না, এগুলো মাথায় রাখবে। ঠিক আছে, আমি এই তোমাদের সিরিজটা এই জন্যই চালাচ্ছি বা এই জন্যই মানে চেষ্টা করছি যতটা সম্ভব নিজের দিক থেকে, মানে আমি কন্টিনিউ করার, যাতে করে তোমাদেরকে স্পেশাল যে জায়গাগুলো আছে, যেগুলো আমরা জেনারেলি ওভারলুক করে যাই, যেগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি, এটা তো কে দেখছি, চলো বেরিয়ে যাই, পড়ে বেরিয়ে যাচ্ছি, এই জায়গাগুলো যাতে না হয়। মাধ্যমিকের নাম্বারগুলো কিন্তু এই জন্যই ভ্যারি করে যায়, আর কিছু না। কিছু কিছু স্টুডেন্টরা থাকে বা খুব কম পরিমাণে বা খুব কম সংখ্যক স্টুডেন্টরা থাকে যারা স্পেশাল জায়গাগুলোতে বা এই ছোটো ছোটো মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে জোর দেয় বা সেগুলোতে ফোকাস করে। ঠিক আছে, তো যখন এখান থেকে কোনো কোশ্চেন চলে আসে তারা পেরে যায়, বাকিরা পারে না। তো এই জন্যই আমার এই সিরিজটা কন্ডাক্ট করা, যাতে করে সবাইকে পার্টিকুলার জায়গাগুলো আমি বলতে পারি। নর্মালি বইটা অনেকেই পড়ছো তোমরা, বা বিভিন্ন রকম সহায়িকা বা বিভিন্ন রকম নোটস তোমরা পড়ছো, কিন্তু বইয়ের মধ্যেই এমন অনেক ছোটো ছোটো ইনফরমেশন যেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করে যাচ্ছি নিজেদের ভুলবশত, মানে ভুলে আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। তো এই ভুলগুলো যাতে না হয় তার জন্য কিন্তু এই জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি বারবার করে এই জিনিসগুলো বলছি। ঠিক আছে, আচ্ছা,
নেক্সট আসছি নিঃসৃত হরমোন। দেখো কী কী হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়? অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। ক্লিয়ার? দুটো হরমোন নিঃসৃত হচ্ছে, একটা হচ্ছে অ্যাড্রিনালিন, একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। তারপরে আসছি এর কাজ। স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা খুবই নগণ্য, ঠিক আছে, কিন্তু রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোন ক্ষরণ বেড়ে যায়, ঠিক আছে। এই হরমোনের ক্রিয়াশীলতা দীর্ঘস্থায়ী নয়। জরুরিকালীন অবস্থায় এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয়, আবার জরুরি অবস্থায় দূর হলেও ক্রিয়াশীলতা হ্রাস পায়। এই কারণে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়। এই হরমোনের প্রধান কাজ হলো রক্তের রক্ত সংবহনতন্ত্রের উপর প্রভাব, বিপাকের উপর প্রভাব, অস্থিপেশির উপর প্রভাব, শ্বাসক্রিয়ার উপর প্রভাব। আমি বলছি যে তার আগে একটু ছোট করে বলে দিই, সংকটকালীন হরমোন ন্যাচারালি কোনো কাজ করে না আমাদের বডিতে, কিন্তু যখন কোনো আবেগ বেরিয়ে আসে, সে হতে পারে ভয়, হতে পারে দুশ্চিন্তা, হতে পারে আনন্দ, হতে পারে রাগ, যে কোনো রকম আবেগ যখন বেরিয়ে আসছে, অ্যাড্রিনালিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। যখনই অ্যাড্রিনালিনের পরিমাণ বেড়ে যাচ্ছে তখন এইটা বুঝতে হবে যে যখন আমাদের কোনো আবেগ প্রকাশ পাচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে, বডিতে অ্যাড্রিনালিন বার্স্ট হচ্ছে, অ্যাড্রিনালিনের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। রক্তের সংবহন তন্ত্রের উপর প্রভাব। অ্যাড্রিনালিন হাদ উৎপাদ বৃদ্ধি করে এবং রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়িয়ে দেয়। শ্বাসক্রিয়ার উপর প্রভাব। অ্যাড্রিনালিন ব্রঙ্কিওল পেশিকে শিথিল করে তাদের গহ্বরকে প্রসারিত করে। হাঁপানির সময় অ্যাড্রিনাল ব্রঙ্কিওলগুলিকে প্রসারিত করে শ্বাসকষ্ট লাঘব করে। অস্থিসন্ধির উপর প্রভাব। অ্যাড্রিনালিনের প্রভাবে পেশির উত্তেজিতা ও সংকোচনশীলতা বৃদ্ধি পায় এবং পেশির অসারকাল বিলম্বিত হয়। বিপাকের ওপর প্রভাব। অ্যাড্রিনালিন বিএমআর বৃদ্ধি করে এবং গ্লাইকোজেনোলাইসিস ঘটিয়ে রক্তের শর্করার পরিমাণ বাড়ায়, ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখবে। আচ্ছা, ত্বকের উপর প্রভাব। এই হরমোন ত্বকের অ্যারেক্টারাস পিলাই পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের রোমকে খাড়া করে। এই কারণে কুকুর, বেড়াল ইত্যাদির রোম খাড়া হয়, ঠিক আছে। পরীক্ষাতে এটাও আসতে পারে যে রোম খাড়া হওয়ার পেছনে কোন হরমোন দেয়, ঠিক আছে। মনে হবে যে এরকম, এটা কীরকম কোশ্চেন আসবে কি বলা যায় না, আসতেও পারে, ঠিক আছে। বা এরকম কোনো কোশ্চেন ফ্রেম হতে পারে যে পার্টিকুলার একটা কাজ দিয়ে দিল, এটার জন্য কোন হরমোন দায়ী, তো এটা একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, নর অ্যাড্রিনালিন। এগুলো হচ্ছে অ্যাড্রিনালিনের কাজ বললাম। এবার আসছি নর অ্যাড্রিনালিন। নর অ্যাড্রিনালিনের বিশেষ কয়েকটি কাজ হচ্ছে দেহের বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করা, সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ সৃষ্টি করা। সিস্টোল মানে তোমরা জানো, সিস্টোল মানে যে হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল বলা হয় এবং প্রসারণকে ডায়াস্টোল বলা হয়, ঠিক আছে। তো এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করা, হৃৎপেশিকে উত্তেজিত করে প্লীহার মসৃণ পেশির সংকোচন ঘটায়, আর যকৃত কঙ্কাল পেশিতে গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি করে। এই কাজগুলো একটু ভালো করে মনে রাখবে, অ্যাড্রিনালিনের কোনগুলো আর নর অ্যাড্রিনালিনের কোনগুলো। নেক্সট আসছি জননগ্রন্থি। জননগ্রন্থি বলতে আমরা দুটোই বুঝি, একটা হচ্ছে শুক্রাশয়, একটা ডিম্বাশয়। শুক্রাশয় মানে যেটা পুরুষ দেহের জননগ্রন্থি, এবং ডিম্বাশয় হচ্ছে স্ত্রী দেহের জননগ্রন্থি। ক্লিয়ার? দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত, মানে এই অংশটা, দেহের বাইরে যে স্ক্রোটাম নামক থলি, সেখানে কিন্তু কে থাকে? শুক্রাশয় থাকে। জন্মের পূর্বে শুক্রাশয় দুটি উদর গহ্বরে অবস্থান করে, ঠিক আছে। নিঃসৃত হরমোন কি? টেস্টোস্টেরন। ভালো করে মনে রাখবে কী আছে? টেস্টোস্টেরন। আচ্ছা, টেস্টোস্টেরনের কাজ কি? পুরুষ যৌনাঙ্গের পরিবর্তন ঘটানো। বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষ যৌনাঙ্গের যে পরিবর্তন, সেটা কিন্তু টেস্টোস্টেরনের জন্যই হয়। আচ্ছা, শুক্রাশয়ে শুক্রাণু উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, গৌণ যৌন লক্ষণের প্রকাশ কী হবে? টেস্টোস্টেরন পুরুষদের যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে, ফলে পুরুষদের পেশিবহুল দেখায় এবং গলার স্বর মোটা হয় এবং গোঁফ দাড়ি গজায়, ঠিক আছে। তো এই সমস্ত যে পুরুষালী যে ভাব বা পুরুষালী যে প্রকাশ যেগুলো পাচ্ছে, মানে পুরুষের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু মেনলি কার জন্য? টেস্টোস্টেরনের জন্যই হয়ে থাকে। আচ্ছা, আগের পাতাতে একটা মিস করলে মনে হচ্ছে, কিটোজেনিক হরমোন। আচ্ছা, কিটোজেনিক হরমোনের মধ্যে তো গ্লুকাগন পড়ছে, হাইপার গ্লাইসেমিক হরমোন পড়ছে, আর যেসব হরমোন ক্রিয়া উৎস গ্রন্থি থেকে সীমাবদ্ধ থাকে তাদের লোকাল হরমোন বলা হয়। এটাও মনে রাখবে যে লোকাল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। এটা মিস করে চলে গেছিলাম। এই লোকাল হরমোনের এক্সাম্পল কিন্তু টেস্টোস্টেরন। পরীক্ষা আসতে পারে একটি লোকাল হরমোনের এক্সাম্পল দাও, ঠিক আছে। উদাহরণটা মনে রাখবে টেস্টোস্টেরন, ঠিক আছে। ওকে, তো এইগুলো হচ্ছে মৌলবিভাগীয় হার। টেস্টোস্টেরন দেহের মৌলবিভাগীয় হার এবং প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। তো এগুলো হচ্ছে সব টেস্টোস্টেরনের কাজ, ঠিক আছে। তাহলে কী কী বললাম টেস্টোস্টেরনের কাজ? ফার্স্ট মনে রাখবে পুরুষ যৌনাঙ্গের পরিবর্তন, আর
টেস্টোস্টেরন পুরুষের গৌণ যৌন লক্ষণও প্রকাশে সহায়তা করে। যেমন গৌণ যৌন লক্ষণ মানে কি, মানে পুরুষদের যে সমস্ত বৈশিষ্ট্য বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষালী ভাব আনছে, গলার ভয়েস, দাড়ি গোপ আসা, কিংবা পুরো মানে পেশিবহুল যে মানে আমাদের মানে পুরুষদের যে পেশিবহুল দেখায় সেইটা, এই সমস্ত কিছু এগুলো কিন্তু টেস্টোস্টেরনের জন্যই হচ্ছে। ওকে, আচ্ছা, ডিম্বাশয়। ডিম্বাশয় দেখো, স্ত্রী দেহে শনি গহ্বরে জরায়ু দুপাশে অবস্থিত, নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ক্লিয়ার? ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেন প্রধান কাজ হলো ডিম্ব উৎপাদন করা, যেটাকে ওভাম বলছি আমরা, যেটার সঙ্গে অ্যাকচুয়ালি শুক্রাণু গিয়ে পড়ে মেশে, সেটা হচ্ছে ডিম্ব বা ওভাম। দৈহিক পরিবর্তন, মহিলাদের যে দৈহিক পরিবর্তন, ঠিক আছে, যেমন নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়, স্তন গ্রন্থিতে স্নেহদ্রব্য সঞ্চিত হয়, আচ্ছা, স্তনগুলি আকারে বৃদ্ধি পায়, জরায়ুর আকৃতি বৃদ্ধি পায়। এই সমস্ত যে মানে মহিলাদের যে চেঞ্জগুলো বা পরিবর্তনগুলো, সেগুলো কিন্তু কার জন্য আসছে? ইস্ট্রোজেনের জন্য আসছে। ওকে, এছাড়াও রজচক্র নিয়ন্ত্রণ করে। এই হরমোনের প্রভাবে স্ত্রীদের রজচক্রের আবর্তন নিয়মিত হয়। ঠিক আছে, ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে। ইস্ট্রোজেন নারী দেহে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। তো এই সমস্ত কাজগুলো কিন্তু ইস্ট্রোজেন করছে। তো কি প্রজেস্টেরন কোনো কাজ করে না? অবশ্যই করে। দেখো, প্রজেস্টেরন কী করছে? এই হরমোন স্ত্রী দেহে অমর বা প্ল্যাসেন্টা গঠন ও গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে ও পুষ্টিতে সাহায্য করছে। ঠিক আছে, স্ত্রীদের মধ্যে যে শারীরিক গঠন যেগুলো, সেগুলো কিন্তু মেনলি সাহায্য করছে হচ্ছে আমাদের ইস্ট্রোজেন। আর প্রজেস্টেরন কী করছে? প্রজেস্টেরন হচ্ছে এই স্ত্রীদের গর্ভাবস্থায় কিংবা মানে প্ল্যাসেন্টা গঠনে এই সমস্ত কাজগুলো করছে প্রজেস্টেরন। এই হরমোন প্রভাবে ডিম্বাশয় ডিম্ব উৎপাদন বন্ধ থাকে এবং গর্ভাবস্থায় রজচক্র বন্ধ থাকে। ঠিক আছে, এবং গর্ভাবস্থা চলাকালীন জরায়ুর অমসৃণ পেশি সংকোচন বাধা দান করে। তো ভালো করে মনে রাখবে ইস্ট্রোজেনের কাজ কী কী আর প্রজেস্টেরনের কাজ কী কী, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আসছি বিভিন্ন হরমোনের ক্ষরণজনিত অস্বাভাবিকতার কারণ ও উপসর্গ। মানে যে সমস্ত হরমোন আমাদের বডিতে তৈরি হচ্ছে, সেই সমস্ত হরমোন আমি একটু আগেই বললাম, বা হয়তো আগের ক্লাসেও বলেছিলাম কথাটা, যে বিভিন্ন হরমোন যেগুলো আমাদের বডিতে তৈরি হচ্ছে তাদের নির্দিষ্ট কোনো কাজ রয়েছে, এবং সেই কাজগুলো তারা যদি করতে ব্যাহত হয়, কাজগুলো করতে না পারে, নিশ্চয়ই সেই জায়গাতে কোনো না কোনো সমস্যা হবে। এই যে সমস্যাগুলো হচ্ছে, নির্দিষ্ট যে সমস্যা হচ্ছে, সেগুলো হচ্ছে গোলযোগ। হরমোনটি প্রচুর পরিমাণে ক্ষরণ হচ্ছে, সমস্যা হতে পারে। অনেক কম পরিমাণে ক্ষরণ হচ্ছে, সমস্যা হতে পারে। এই দুরকম সমস্যা কিন্তু আমরা দেখব। দেখো, ফার্স্ট আসছে রোগের নাম বামনত্ব বা ডরফিজম। হাইট খুব ছোট হয়। এসটিএইচ হরমোন বা গ্রোথ হরমোন কম ক্ষরণের ফলে এই রোগ হয়। ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস পায়। 20 বছর বয়সে যে বৃদ্ধি হয় তা 7 থেকে 10 বছর বয়সের সমতুল্য। ঠিক আছে, তার কিন্তু বয়স বাড়ছে, ম্যাচুরিটি বাড়ছে, কিন্তু হাইটটা বাড়ছে না। ঠিক আছে, সব বাড়ছে শরীরের মধ্যে, কিন্তু হাইটটা বাড়ছে না। ঠিক আছে, আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিটাস। পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ, যেটা অ্যান্টি ডায়াবেটিক হরমোন, যদি ক্ষরণ কম হয়, ঠিক আছে, মানে কম ক্ষরণের ফলে, এডিএইচে কম ক্ষরণের ফলে যে রোগ হয় সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। এটা কিন্তু বহুমূত্র রোগ নামে পরিচিত। ঠিক আছে, গলগণ্ড বা গয়টার। থাইরক্সিন বা টেট্রাআয়োডোথাইরোনিন হরমোনটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠনগত উপাদান হল আয়োডিন। ঠিক আছে, মানে এদের একটা উপাদান হচ্ছে আয়োডিন। খাদ্যে পর্যাপ্ত পরিমাণে আয়োডিনের অভাব থাকলে থাইরয়েড গ্রন্থিতে এই হরমোনটির সংশ্লেষ হার হ্রাস পায় এবং সরল গলগণ্ড রোগ সৃষ্টি হয়। যদি কোনোভাবে আমাদের বডিতে মানে তোমার আয়োডিনের পরিমাণ কমে যায়, ঠিক আছে, আয়োডিনের পরিমাণ যদি হ্রাস পায়, ঠিক আছে, বা এই হরমোনটা যে রয়েছে বা তোমার যে থাইরক্সিন হরমোনটার পরিমাণ যদি হ্রাস পায়, তাহলে কিন্তু গলগণ্ড বা গয়টার রোগ হয়। সেক্ষেত্রে গলার এখানটা প্রচণ্ড মানে খুব ফুলে যায়। ঠিক আছে, দেখতে দেখতে মানে দেখলে কাউকে বুঝতে পারবে যে গলার এখানে প্রচুর ফুলে গেছে। ঠিক আছে, সেটা হচ্ছে গলগণ্ড বা গয়টার রোগ। পাহাড়ি অঞ্চলে মাটিতে আয়োডিনের অভাব থাকায় এই অঞ্চলগুলিতে রোগটির অধিক প্রকোপ লক্ষ্য করা যায়। যখন আয়োডিন যদি কম থাকে, আয়োডিন কম হলে থাইরক্সিনও কম হচ্ছে, থাইরক্সিন কম হওয়ার ফলে গলগণ্ড বা গয়টার রোগটা দেখা যাচ্ছে। ঠিক আছে, থাইরয়েড গ্রন্থির আকার ও আয়তন বৃদ্ধি পায়, আকার ও আয়তন বৃদ্ধি পাচ্ছে বললাম এখনই। আর বিএমআর হ্রাস পাচ্ছে, হৃদগতি হ্রাস পাচ্ছে। যেই কাজগুলো থাইরক্সিন করে সেই কাজগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। আর মধুমেহ বা ডায়াবেটিস, ঠিক আছে,
অগ্নাশয় বিটা কোষ থেকে, মানে প্যানক্রিয়াস যে বিটা কোষ, আইলেটস অফ ল্যাঙ্গারের যে বিটা কোষ, এর থেকে ইনসুলিন তৈরি হয় আমরা জানি। যদি ইনসুলিনটা কম পরিমাণে তৈরি হয়, ইনসুলিন যদি তৈরি হওয়া ব্যাহত হয়, কোনো কারণে তৈরি হতে পারছে না বা কম তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে যে রোগটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, রোগের শর্করা পরিমাণ বেড়ে যায়, অবশ্যই বাড়বে। ইনসুলিন তো শর্করা পরিমাণকে কমাচ্ছে, গ্লুকোজের পরিমাণকে কমাচ্ছে, ইনসুলিন নেই, গ্লুকোজ বাড়বে। মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয়, অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন মূত্রত্যাগ, ওজন কমে যাওয়া, কেটে গেলে না শুকোনো, যেটা ডায়াবেটিসের খুব একটা বড় লক্ষণ। কেটে গেলে যদি কোনো জায়গায় কেটে টেটে যায়, সেই জায়গাটা শুকোতে যায় না। ঠিক আছে, আর অতিরিক্ত খিদে পাওয়া, এই সমস্ত হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ। নেক্সট, গ্রেভস বর্ণিত রোগ। ঠিক আছে, এই প্রকার অটো ইমিউন রোগ আক্রান্ত রোগীর দেহে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন নামক এক প্রকার অস্বাভাবিক অ্যান্টিবডি উৎপাদিত হয়। এটি ক্রমাগত থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে এবং রক্তে থাইরক্সিনের পরিমাণ বহুগুণ বৃদ্ধি করে। যদি রক্তে থাইরক্সিনের পরিমাণ বহুগুণ বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গ্রেভস ডিজিজ হয়ে থাকে। ঠিক আছে, যেটাকে আমরা বহিঃচক্ষু গয়টারও বলে থাকি। আক্রান্ত রোগীর অক্ষিগোলকগুলি অত্যন্ত বৃহৎ আকারের হয় এবং অক্ষিকোটর থেকে যেন বেরিয়ে আসতে চায়। এই কারণে রোগটির অপর নাম বহিঃচক্ষু গয়টার। ঠিক আছে, এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রেভস ডিজিজ বা গ্রেভস বর্ণিত ডিজিজ, মানে হচ্ছে চোখটা মানে বেরিয়ে আসতে চাইছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেভস ডিজিজ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসছি। আচ্ছা, এইগুলো হচ্ছে মেনলি তোমার বিভিন্ন ডিসঅর্ডার্স। ঠিক আছে, এবার দেখো অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে জানবে যার ক্ষরণটা তার মধ্যেই থাকছে, তার ভেতরে থাকছে, সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি ভেতরে থাকছে, বাইরে আসার প্রয়োজন হচ্ছে না, তাহলে নালী থাকবে না। এর মধ্যে নালী থাকছে কারণ বাইরে আসছে। কাজের স্থান, এই প্রকার গ্রন্থির ক্ষরণ পদার্থ উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। এই প্রকার গ্রন্থি যে রস ক্ষরণ করে তা নালী দিয়ে গ্রন্থির বাইরে আসে এবং উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। ঠিক আছে, আচ্ছা, এই প্রকার গ্রন্থির ক্ষরিত পদার্থ হলো হরমোন। এই ক্ষেত্রে মানে বহিঃক্ষরার ক্ষেত্রে লালারস হতে পারে, অগ্নাশয় রস, পাক রস, আন্তিক রস, যে কোনো কিছু। উদাহরণ পিটুইটারি, অ্যাডিনাল ইত্যাদি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি এগুলো। ঠিক আছে, বহিঃক্ষরা গ্রন্থি লালা গ্রন্থি, স্তন গ্রন্থি, ঘর্মগ্রন্থি, এই সবগুলো হচ্ছে আমার বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, আচ্ছা, তাহলে অন্তঃক্ষরা গেলো, বহিঃক্ষরা গেলো। আরেকটা মনে রাখবে, মিশ্র গ্রন্থি, যেটা হচ্ছে কে অগ্নাশয় বা প্যানক্রিয়া। প্যানক্রিয়া হচ্ছে মিশ্র গ্রন্থি, কারণ এই অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি উভয় রূপে কাজ করছে। ঠিক আছে, বাস এই জিনিসগুলোই বলার ছিল প্রাণী হরমোন নিয়ে। আর প্রাণী হরমোন নিয়ে সেরকম কিছু বলার নেই। নেক্সট ক্লাসে মানে নেক্সট দিনে আমরা একটা অন্য টপিক করব। ঠিক আছে, তো এই চ্যাপ্টার নিয়ে বা এই টপিক নিয়ে, চ্যাপ্টার নিয়ে বলবো না, এই আজকের টপিক নিয়ে যদি কোনো ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং যদি কারোর কোনো মানে স্পেশাল কোশ্চেন থাকে যে এই কোশ্চেনটা আমার জানা দরকার আছে, এরকম কোশ্চেনও কিন্তু তোমরা করতে পারো। আমি চেষ্টা করবো সেটা কোনো ভিডিওতে কভার করার, মানে যেটা হয়তো ধরো মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, অথচ তোমরা মানে বুঝতে পারছো না বা কিছু, সেক্ষেত্রে তোমরা কোশ্চেনটা লিখে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করবো সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়া। কিংবা যদি মনে হয় যে এই পার্টিকুলার কোশ্চেনগুলো নিয়ে, তোমাদের যে কোশ্চেনগুলো করছো সেই কোশ্চেনগুলো নিয়ে কোনো পার্টিকুলার ভিডিও বানাতে হবে, আমি সেটাও করে দেবো। ঠিক আছে, আচ্ছা, তো এই ব্যাপারগুলো গেল। আচ্ছা, এইটা হচ্ছে জীববিদ্যা প্র্যাকটিস বুক, যেটা মানে আমার নিজে লেখা বই। দেখতে পাচ্ছ অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অফ WBSE। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস সেকেন্ডারি এডুকেশনের, সেই সিলেবাস অনুযায়ী বানানো এটা। এবং এইখানে তোমাদের জীবন বিজ্ঞানের প্রতিটা যে 5টা চ্যাপ্টার, যে সব চ্যাপ্টারগুলো থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেগুলোকে এক্সাম ফরম্যাটে রেডি করা আছে। মানে 1 নম্বরের জন্য, 2 নম্বরের জন্য, 3 নম্বরের জন্য, 5 নম্বরের জন্য কিন্তু রেডি করা আছে। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে এখানে দেখতে পাচ্ছ উইথ সলভড মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এই উইথ সলভ মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে যতগুলো 2017 থেকে 25 অবধি যতগুলো পরীক্ষা হয়েছে, সমস্ত পরীক্ষার সলভড কোশ্চেন, মানে সলভড অ্যান্সার, মানে অ্যান্সার কোশ্চেনের সলভড অ্যান্সার মানে সলভ করে দেওয়া আছে এর মধ্যে। ঠিক আছে, যে মানে অ্যাকুরেট, মানে যেই অ্যান্সারটা লিখলে ফুল মার্কস পাওয়া যাবে বা অ্যাকুরেট হবে অ্যান্সারটা, সেভাবে কিন্তু এখানে রেডি করে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা তোমরা চাইলে কেউ নিতে পারো, আমাকে তোমরা জানাতে পারো, অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে বললোই তো, কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, বাস।
এইটুকুই বলার ছিল। এবার নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক শুরু করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।